যে ইলেকশন কমিশন মূলত একটা পার্টিকুলার দলের যে এজেন্ডা অথবা একটা পার্টিকুলার দলকে ক্ষমতায় আনার জন্য যা যা করার ওনারা করেছেন। আমাদের দেশের অন্যান্য আরো 11টি রাজ্যে কিন্তু হচ্ছে, কিন্তু সেসব জায়গায় কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সির কোনো কনসেপ্ট নেই। আমার প্রশ্ন সুপ্রিম কোর্টের থেকে একটাই, যে আজকে 60 লক্ষ মানুষ অ্যাডজুডিকেটেড হয়ে বসে আছে, বিচারাধীন বসে আছে, কিন্তু তার জন্য কি আপনি সমুদ্র কংগ্রেস নেবেন না? একটা দলকে সুবিধা করে দেয়, সেই লক্ষ্য যখন পূরণ হলো না তখন তারা লজিক্যাল ডিসক্রিমিনেশন নামে একটা শব্দ ইন্ট্রোডিউস করলো। অলমোস্ট যে আনসলভ ছিল 14 লক্ষ, কিন্তু কোনো একটা অদৃশ্য কারণে সেটা 60 লক্ষ লোককে অ্যাডজুডিকেটেড লিস্টে পাঠিয়ে দেওয়া হলো। সরকারি হস্তক্ষেপে আমাদের ফেসবুক পেজটি বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের সমস্ত খবরাখবর ইউটিউব চ্যানেলে প্রকাশিত হচ্ছে, তাই আপনাদের সকলের কাছে অনুরোধ, আমাদের জিআই এর ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করুন এবং আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলকে বলুন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। এবং পাশাপাশি বলবো, যারা আমাদেরকে ভালোবাসেন, আমাদের খবরগুলো আরো বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদেরকে আর্থিকভাবে আপনারা সহযোগিতা করুন। স্ক্রিনে যে কিউআর কোড দেওয়া আছে সেখানে স্ক্যান করে আপনারা আপনাদের যতটুকু সাধ্য যে যা পারবেন আর্থিকভাবে সহযোগিতা করে আমাদের পাশে দাঁড়ান। সংশোধিত এসআইআর এর তালিকা প্রকাশ হবার পর মানুষের মধ্যে একটা ক্ষোভ, বিক্ষোভ, ভয়, একটা আশঙ্কা তৈরি হয়েছে। আর এই নিয়ে আমরা কথা বলবো প্রফেসর সাদ্দা চৌধুরীর সঙ্গে। প্রথমে আপনাকে জিআই এর পেজে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। প্রথমে যে বিষয়টা বলবো, এই এসআইআর নিয়ে যে টালবাহানা চলছে বা টালবাহানা শেষে যে তালিকা বেরোলো, এই তালিকায় আমরা দেখেছি আন্ডার জুডিশিয়ারির মধ্যে অনেকগুলো নাম রয়েছে। এইটা কিভাবে দেখছেন? প্রথমেই বলি, আপনারা সবাই জানেন যে 27শে অক্টোবর জ্ঞানেশ কুমার এসআইআর ডিক্লেয়ার করেছিলেন এবং উনি বলেছিলেন যে যাদের নামের লিঙ্কেজ 2002 এর সঙ্গে থাকবে বা যাদের নাম 2002 এ থাকবে তাদের কোনো সমস্যা নেই। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার, যে যখন 16ই ডিসেম্বর ড্রাফট রোল বেরোলো, তখন দেখা গেল যে তাদের যে মূল লক্ষ্য, অর্থাৎ একটা দলকে সুবিধা করে দেওয়া, সেই লক্ষ্য যখন পূরণ হলো না তখন তারা দুটো কাজ করলো। একটা, লজিক্যাল ডিসক্রিমিনেশন নামে একটা শব্দ ইন্ট্রোডিউস করলো এবং তার পরে 19শে ডিসেম্বর একটা লিস্ট অফ রোল অবজারভারের লিস্ট বের করলো। তো আমরা দেখলাম তারপরে যে যখন লজিক্যাল ডিসক্রিমিনেশনের মাধ্যমে প্রচুর মানুষকে হিয়ারিংয়ে ডাকা হলো, কারণ হচ্ছে তাদের যে মূল টার্গেটটা অ্যাচিভ না হওয়ার জন্য তারা অন্য উপায় খুঁজতে লাগলো। এবং আমরা জানি রিপ্রেজেন্টেশন অফ পিপুল অ্যাক্টে রোল অবজার্ভ বলে কোনো কনসেপ্ট নেই, ফাইনাল অথরিটি ইজ ইআরও আর এইআরও। কিন্তু আমরা দেখলাম যে তারপরে যখন ইআরওরা অনেকটা, আমাদের কাছে যেটা খবর আছে, অলমোস্ট যে আনসলভ ছিল 14 লক্ষ, কিন্তু কোনো একটা অদৃশ্য কারণে সেটা 60 লক্ষ লোককে অ্যাডজুডিকেটেড লিস্টে পাঠিয়ে দেওয়া হলো এবং এটা মূলত করা হয়েছে রোল অবজারভারের হেল্প নিয়ে। তো আমাদের এখানে দুটো প্রশ্ন, যে ইলেকশন কমিশন মূলত একটা পার্টিকুলার দলের যে এজেন্ডা অথবা একটা পার্টিকুলার দলকে ক্ষমতায় আনার জন্য যা যা করার ওনারা করেছেন। আমি শুধু একটা তথ্য তুলে দিতে চাই আপনাদের সামনে, যে আমরা দেখছি বেশ কিছু বিধানসভায়, যেমন সুজাপুর, সেখানে নো ম্যাপিং হচ্ছে 0.5%, কিন্তু আমরা দেখলাম যে আন্ডার অ্যাডজুডিকেটেড হচ্ছে 52%। শামশেরগঞ্জ, রঘুনাথগঞ্জ, লালগোলা, এখানে দেখা যাচ্ছে নো ম্যাপিং 1%-এর বা 1%-এর কাছাকাছি, কিন্তু সেই সমস্ত বিধানসভাতে 40%-এর উপরে হচ্ছে যে আন্ডার অ্যাডজুডিকেটেড। আমি শুধু একটা এক্সাম্পল দিতে চাই, আর একটা, যে কিভাবে এরা নিজের খেয়াল খুশি মতো যেখানে যা খুশি করেছে, শুধুমাত্র একটা দলকে সুবিধা পাই দেওয়ার জন্য এবং একটা পার্টিকুলার টার্গেটের জন্য। আমি লালগোলা বিধানসভারই একজন ভদ্রলোক আছে, তার 7টি ছেলে এবং একটি মেয়ে। তো তার মেয়ের বিবাহ সূত্রে বিবাহ হয় আপনার বেলডাঙাতে এবং বেলডাঙা বিধানসভার একটা এরিয়াতে, আর বাকিরা লালগোলাতে আছে। তো আমরা দেখতে পেলাম যে যেহেতু 6 জনের বেশি সন্তান, তাই সবাইকে হিয়ারিংয়ে ডাকা হয়েছিল। দুজনেই, ওই মেয়ে এবং বাকি 7 ভাই, ঠিকঠাক ডকুমেন্ট জমা দিয়েছিল। কিন্তু আমরা লিস্টে যখন দেখতে পাচ্ছি, ফাইনাল লিস্টে মেয়েটির আপনার লিস্টে মানে অ্যাডজুডিকেটেড নয়, অর্থাৎ অ্যাপ্রুভ, কিন্তু ছেলেগুলোর কি অ্যাডজুডিকেটেড, অর্থাৎ কি কোনো এখানে নিয়ম মানা হয়নি, নিজের খেয়াল খুশি মতো কাজ করা হয়েছে। আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে ইলেকশন কমিশন যে 28 তারিখে ফাইনাল লিস্ট যখন বের করে, সেখানে কিন্তু আপনি দেখবেন যে ওখানে বলা হয়েছে যে পেন্ডিং অ্যান্ড ডাউটফুল কেস। পেন্ডিং অ্যান্ড ডাউটফুল, পেন্ডিং মানে তার মানে ওনারা দেখেইনি। আর একটা প্রশ্ন হচ্ছে, রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে যে প্রত্যেকটা নাগরিককে ভোটের সুযোগ করে দেয়, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি তার পরিষ্কার অভাব রয়েছে। আর একটা প্রশ্ন, যে আপনি যে নিষ্পত্তি করতে পারছেন না, তার দায়ভার কার? নিশ্চয় ভোটারের নয়, এটা তো আপনার দায়িত্ব।
তাই আমার মনে হয় আমাদের প্রত্যেকের দাবি হওয়া উচিত যে ড্রাফট লিস্টে যাদের নাম ছিল প্রত্যেককে ভোটের সুযোগ দেওয়া হোক। আর যাদেরকে আপনি এখনো ক্লিয়ার করতে পারেননি, নিষ্পত্তি করতে পারেননি, তার জন্য সাফিসিয়েন্ট টাইম নিন। মানে আপনি যে অভিযোগ করছেন যে এই যে এসআইআর এর তালিকা তৈরি করা, এত গড়িমসি করা বা এই আন্ডার জুরিডিকশনের মধ্যে যেগুলো পড়েছে, এই সব কিছুর পিছনে কোনো রাজনৈতিক চক্রান্ত রয়েছে? এটা খুবই দিনের আলোর মতো পরিষ্কার। কারণ একটা যেকোনো প্রসিডিউর একটা নিয়ম হচ্ছে যে যেকোনো খেলা বলুন, যেকোনো সিস্টেমে বলুন একটা রুলটা আগেই বলে দেওয়া হয়। কিন্তু আমরা দেখলাম উনি ১ম এ বললেন যে ২০০২ এর সঙ্গে লিঙ্কেজ থাকলেই হবে। কিন্তু তাতে যখন তাদের গোলটা অ্যাচিভ হলো না, তারপরে উনারা বললেন না লজিক্যাল ডিসক্রিপেন্সি। তারপরে কি রোল অবজার্ভার। এগুলা নতুন, নতুন। আমার একটাই প্রশ্ন যে আমাদের দেশের অন্যান্য আরো ১১ টি রাজ্যে কিন্তু হচ্ছে কিন্তু। কিন্তু সেসব জায়গায় কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সির কোনো কনসেপ্ট নেই। কিন্তু এখানে আছে। আমার আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে সুপ্রিম কোর্টকে নিয়ে। আমরা দেখতে পাচ্ছি মানে আমাদের যতটুকু আন্ডারস্ট্যান্ডিং, আমি শুধু জাস্টিস জি.এস. বর্মার একটা কথা বলতে চাই যে উনি বলেছিলেন ফরমার চিফ জাস্টিস অফ ইন্ডিয়া জে.এস. বর্মা যে সুপ্রিম কোর্ট ইজ সুপ্রিম বাট নট ইনফ্যালিবল। আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু ব্যাপারে সুপ্রিম কোর্ট প্রোঅ্যাক্টিভ। আপনাদের নিশ্চয় মনে আছে অর্ণব গোস্বামীর এগেইনস্টে একটা স্টেটমেন্টের এগেইনস্টে কিন্তু এফআইআর হয় বিভিন্ন রাজ্যে। রাতে উনি আপিল করে সকাল ১০টায় হিয়ারিং হয়, বেল হয়ে যায়। আমরা দেখতে পেয়েছি আসামের চিফ মিনিস্টারের বক্তব্য মানে অ্যান্টি পুরো একটা পার্টিকুলার কমিউনিটির এগেইনস্ট স্টেটমেন্ট। সেখানে কি হলো সুপ্রিম কোর্টে কিছুই হলো না। তারপরে রিসেন্টলি আমি শুধু একটা কথা বলতে চাই যে করাপশন ইন জুডিশিয়ারি বলে একটা চ্যাপ্টার এনসিইআরটি বুকে রাখা হয়। তো সেখানে আমরা দেখলাম যে সুপ্রিম কোর্ট সুমোটো কগনিজেন্স নিয়েছে। আমরা এও দেখেছি আমাদের ভুলে গেলে চলবে না যে একজন দিল্লি হাইকোর্টের জাজ ইয়াশবন্ত বর্মা তার কাছে বান্ডিল বান্ডিল টাকা পাওয়া গেছে। তো করাপশন অফ জুডিশিয়ারিতে আমাদের মনে হয় সুপ্রিম কোর্টে খারাপ লেগেছে বা ওনাদের মনে হয় এটা ঠিক এই চ্যাপ্টারটা ঠিক লেখা হয়নি। তার ফলে কি হয়েছিল না ওটার জন্য সুমোটো কগনিজেন্স নেওয়া হয়েছে। কিন্তু আমার প্রশ্ন সুপ্রিম কোর্টের থেকে একটাই যে আজকে ৬০ লক্ষ মানুষ অ্যাডজুডিকেটেড হয়ে বসে আছে। বিচারাধীন বসে আছে। কিন্তু তার জন্য কি আপনি সুমোটো কগনিজেন্স নেবেন না? একটা সিম্পল কথাতেই তো আমার মনে হয় কেসটা সলভ হতে পারত। যে রাইট টু ইকুয়ালিটি। অন্যান্য স্টেটে লজিক্যাল ডিসক্রিমিনেশন নেই। ইলেকশন কমিশনকে তো এটা প্রশ্ন করলেই হতো যে কেন আপনারা লজিক্যাল ডিসক্রিপেন্সি ইন্ট্রোডাকশন এখানে করা হলো? বিষয় যেটা আপনি বলছেন তার পাশাপাশি একটা প্রশ্ন তো উঠে আসে, প্রশাসন মানে নির্বাচন কমিশন একটা রাজনৈতিক দলকে সুযোগ পাইয়ে দিচ্ছেন যখন বলছেন, তো রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের মানে সুপ্রিমো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আমরা এসআইআর হতে দেব না, কিন্তু রাজ্য সরকার সরকারি কর্মচারী দিয়ে সহযোগিতা করেছে এবং প্রশাসনিক কাজে সেটা করতে বাধ্য হয়েছে এবং সহযোগিতা করে সেই এসআইআর করেছে। তাহলে এই রাজ্য সরকারের ভূমিকা নিয়ে কি বলবেন? রাজ্য সরকারের ভূমিকা নিয়ে আমার এখানে একটাই বক্তব্য যে বিহারে যখন এসআর হয়েছিল তখন লিস্ট অফ ডকুমেন্টস কিন্তু দিয়ে দেওয়া হয়েছিল। তার মধ্যে উনি যেহেতু রুট লেভেল থেকে উঠে আজকে সিএম হয়েছেন, উনি বাংলার গ্রামীণ কালচারটা উনি জানেন এবং গ্রামীণ মানুষের কাছে কোন ডকুমেন্ট থাকা উচিত এবং কোন ডকুমেন্ট থাকা সম্ভব নয় সেটা উনি জানেন। তাই আমার মনে হয় উনার কর্তব্যের মধ্যে এটা ছিল যে ৩টে আমি কমন ডকুমেন্ট বলছি, যেটা ডিলেড বার্থ সার্টিফিকেট, পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট এবং ফ্যামিলি রেজিস্ট্রেশন যে ডকুমেন্টস, এই ৩টে ডকুমেন্ট উনার উচিত ছিল জনমানসে একটা অ্যাওয়ারনেস বিল্ড আপ করা যে চলো আমি এসআর এর জন্য আমি লড়বো, কিন্তু তোমরা এই ডকুমেন্টগুলো আমি ডিএম গুলাকে বলে দিচ্ছি যে সমস্ত ডকুমেন্ট তোমরা রেডি করো। ওনার উচিত ছিল যেভাবে উনি দুয়ারে প্রসাদ পাঠিয়েছিলেন এইভাবে দুয়ারে এই সার্টিফিকেটগুলো ওনার পৌঁছে দেওয়া উচিত ছিল বলে আমি মনে করি। তাহলে আপনারা এসআইআর এর যে তালিকা বেরিয়েছে আন্ডার জুডিশিয়ারির মধ্যে রয়েছে, এই যে পরিস্থিতি তৈরি হয়েছে আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে ড্রাফট লিস্টে যাদের নাম রয়েছে, আম- যেহেতু ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে একটা বক্তব্য আছে যে কোনো নির্দোষকে শাস্তি দেওয়া যাবে না। উনি যারা ড্রাফট লিস্টে নাম আছে আর কি তারা তো আগেরবার ভোট দিয়েছিল। তা আপনি ডাউট করছেন বা আপনি পেন্ডিং অর্থাৎ সলভ করতে পারেননি, সো লায়াবিলিটি আপ টু ইউ। আর একটা কথা, ২০০২ এর যদি লিস্টে কিছু ভুল থেকে থাকে তার দায়ভার তো ভোটারের নয়, তার দায়ভার তো ইলেকশন কমিশনের। তো আমার মনে হয় যে এখানে একটাই বক্তব্য যে ২০০২ এর ড্রাফট লিস্টে যাদের নাম আছে প্রত্যেকে ভোট দিয়ে দেওয়া হোক। আর যেসব ডাউট বা পেন্ডিং কেস আছে অ্যাজ পার ল ইউ টেক টাইম সলভ ইট।